আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ, ইউটিউব চ্যানেল স্বাস্থ্য কথা থেকে বলছি। আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় ডায়রিয়া। আপনারা জানেন এই হিট স্ট্রোকের পর আমাদের জনসাধারণ রাস্তায় বিভিন্ন রকম শরবত এবং পানীয় খেয়ে ডায়রিয়াতে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভিড় জমাচ্ছে। আমাদের কাছে 10 বছরের একটি বাচ্চা পেডিয়াট্রিক্স ওয়ার্ডে তার ডায়রিয়া নিয়ে আসলো এবং আমরা এক্সামিন করে দেখলাম তার ডায়রিয়া, সেই সাথে তার ডিহাইড্রেশনও হয়েছে এবং তখন সাথে সাথে তাকে ভর্তি করে তার ডায়রিয়ার জন্য আমরা তার স্টুলটা ল্যাবরেটরিতে পাঠিয়ে দিলাম এবং তাকে একটা অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দিলাম। সেই সাথে তার যে ফ্লুইড ম্যানেজমেন্ট অর্থাৎ ফ্লুইড যে আছে সেটা হিসাব করে আমরা তাকে ফ্লুইড দেওয়া শুরু করলাম। তো সুতরাং সে কারেকশন ফ্লুইড হলো এবং সেই সাথে তার অ্যান্টিবায়োটিক পড়াতে সে ভালো হয়ে গেল। 3 দিনের দিন সে বাড়ি চলে গেল, আমরা ছুটি দিয়ে দিলাম। তো এইভাবে ডায়রিয়ার রোগীগুলোকে ম্যানেজমেন্ট করতে হবে এবং আপনারা যদি বাসায় তাদেরকে অরাল স্যালাইন খাওয়ান এবং অরাল স্যালাইন খাইয়ে খাইয়ে তাদেরকে এই ডায়রিয়া কারেকশন করেন তাহলে অত্যন্ত ভালো। তাহলে এখন কথা হচ্ছে যে এই ডায়রিয়া কী দিয়ে হলো, ডায়রিয়ার লক্ষণগুলো কি কি, বা ডায়রিয়া বলতে আমরা কি বুঝি। একটা মানুষ যদি 3 বারের বেশি লুজ মোশন, একেবারে লুজ মোশন 3 বারের বেশি পাতলা পায়খানা পরপর করতে থাকে, তাহলে আমরা বুঝি এটাকে আমরা ডায়রিয়া অন্তর্ভুক্ত করে ফেলি। এবং এই ডায়রিয়া হতে পারে ব্যাকটেরিয়াল কজ, ভাইরাল কজ, ফাঙ্গাল কজ অথবা প্রোটোজোয়াল কজ। ব্যাকটেরিয়ার মধ্যে যেমন আছে আপনার ভিব্রিও কলেরি একটা ব্যাকটেরিয়া, সালমোনেলা একটা ব্যাকটেরিয়া, শিগেলা একটা ব্যাকটেরিয়া, ইস্কিরিশিয়া কলাই আরেকটা ব্যাকটেরিয়া, ক্যাম্পেলোব্যাক্টার জিজুনি আরেকটা ব্যাকটেরিয়া, ব্যাসিলাস সিরিয়াস আরেকটা ব্যাকটেরিয়া। তো এতগুলো ব্যাকটেরিয়া দিয়ে কন্টামিনেশন হয়ে পানি বা রাস্তায় আমরা যে সমস্ত আনারসের বিভিন্ন ওই চাটনি খাচ্ছি সেগুলা দিয়ে আমাদের মুখ দিয়ে 10⁵ to 10⁹ নাম্বার অফ অর্গানিজম ঢুকে গেলেই আমাদের ডায়রিয়া হয়ে যাবে। ভাইরাল কজের মধ্যে বাচ্চাদের সবচেয়ে প্রমিনেন্ট যেটা সেটা হচ্ছে রোটা ভাইরাস দিয়ে প্রচুর ডায়রিয়া হচ্ছে। আর ফাঙ্গাল কজের মধ্যে ক্রিপ্টোকক্কাস এবং আমরা প্রোটোজোয়াল কজের মধ্যে অ্যান্টোবোবা হিস্টোলাইটিকা যেটা ডিসেন্ট্রিও করে এবং সেই সাথে আমাদের এই ইন্টেস্টিনাল নেমাটোড সেগুলোও করে। তো এতগুলো কজ দিয়ে হতে পারে এবং সেগুলো কন্টামিনেশনের সাথে হতে পারে। তাহলে ডায়রিয়ার লক্ষণ কি কি? ডায়রিয়ার লক্ষণ হচ্ছে রোগী বারবার বাথরুমে যাবে এবং তার অ্যাকিউট ডায়রিয়া এক্সট্রিমলি তার এইভাবে তার মানে পানি শূন্যতা হয়ে যাবে এবং তার এক সময় এটি দিনের 5 দিনের বেশিও স্থায়িত্ব হতে পারে। সুতরাং আমরা যত তাড়াতাড়ি তাকে হসপিটালে নিতে পারি এবং যত তাড়াতাড়ি তার ফ্লুইড কারেকশন করতে পারি ততই ভালো। ক্রনিক ডায়রিয়া সাধারণত ম্যালঅ্যাবজর্পশন, ক্রনিক মানে অনেক দিন পর্যন্ত ডায়রিয়া যাদের স্থায়িত্ব হয় তাদেরকে আমরা ক্রনিক বলছি। সাধারণত ম্যালঅ্যাবজর্পশনের জন্য এই ডায়রিয়া হতে পারে এবং চিলড্রেনরা সবচেয়ে ভালনারেবল এই ডায়রিয়ার জন্য। বাচ্চাদেরকে কখনো বাইরের এই সমস্ত পানীয় খাওয়াবেন না। তো ডায়রিয়ার প্যাথোজেনেসিসটা কীভাবে ডায়রিয়াটা হচ্ছে? এই যে বললাম বিভিন্ন স্ট্রিট ফুড বা স্ট্রিট ড্রিঙ্কস থেকে 10⁵ to 10⁹ নাম্বার অফ অর্গানিজম মুখ দিয়ে ঢুকে যাচ্ছে এবং এরা যখন ঢুকে যায় তারা স্টোমাক ব্যারিয়ার পার হয়ে চলে যায় ইন্টেস্টাইনে এবং ইন্টেস্টাইনে যে এরা মাল্টিপ্লাই করতে থাকে এবং মাল্টিপ্লাই করে তারা সেখানে তারা মিউকাস মেমব্রেনের মধ্যে একটা সেখানে মাল্টিপ্লাই করে এবং সেখানে একটা টক্সিন তৈরি করে, এন্টেরোটক্সিন। সে টক্সিনটার 2টো পার্ট আছে, এ এবং বি পার্ট। বি পার্টটা সেলের মধ্যে বাইন্ড করে, এ পার্টটা সেলের মধ্যে ঢুকে যায় এবং সেলের মধ্যে ঢুকে যেয়ে সে অ্যাডিনাইল সাইক্লেজ AMPকে অ্যাক্টিভেট করে এবং এটাকে অ্যাক্টিভেট করার ফলে সেখানে সাইক্লিক AMP বেড়ে যায়, যার জন্য অনেক বেশি ফ্লুইড সেল থেকে বেরিয়ে যায় এবং সোডিয়াম ক্লোরাইড এই দুটোকে আপনার অ্যাবজর্পশন হতে যায় না, যার জন্য কোলন ডিস্টেন্ডেড হয়ে যায় এবং এইভাবে ডায়রিয়া হয়ে যায়। আমরা তাহলে ডায়াগনোসিস করব কিভাবে?
ডায়াগনোসিস সাধারণত এই ধরনের রোগী আমাদের কাছে আসলে আমরা স্টুল পাঠিয়ে দিই ল্যাবরেটরিতে, অথবা রেকটাল সোয়াব পাঠাতে পারি, অথবা বমি যদি করে তাহলে ভমিটাস সেটা পাঠাতে পারি। তবে আমরা সাধারণত স্টুল এবং রেকটাল সোয়াব এই দুটোই পাঠাই। পাঠানোর সাথে সাথেই তারা স্টেইন করে, এবং স্টেইন করে তারা দেখে হ্যাঙ্গিং ড্রপ প্রিপারেশন বলে একটা আছে, সেটা দেখতে পারে, অথবা তারা ডার্ক গ্রাউন্ড ইলুমিনেশন মাইক্রোস্কোপি একটা আছে সেটা করেও দেখতে পারে, অথবা তারা সাধারণ মাইক্রোস্কোপও দেখতে পারে গ্রাম স্টেইন করে। গ্রামে স্টেইন করলে দেখা যাবে যদি এটা ভিব্রিও কলোরি হয় সাধারণ কমা শেপেড ব্যাকটেরিয়া, আর যদি এটা সালমোনেলা হয় তাহলে দেখা যাবে অনেকগুলো ফ্লাজেলা এর চারিদিকে আছে। সুতরাং এরপরে আমরা ল্যাবরেটরিতে এদেরকে কালচার করে ফেলি ওই স্টুলটাকে অথবা রেকটাল সোয়াবটাকে, এবং কালচার করলে দেখা যাবে আমরা TCBS মিডিয়া অথবা আরেকটা হচ্ছে TTGA মিডিয়া বা মনসুরস মিডিয়া। আমাদের দেশের একজন প্রখ্যাত বিজ্ঞানী প্রফেসর মনসুর, উনি এটা আবিষ্কার করেছেন। তো সেটার মধ্যে সাধারণত কালচার করলে ব্ল্যাক কলোনি আসে, আর TCBS মিডিয়াতে এখানে ইয়েলোইশ কলোনি আসে, এবং এইটা যখন আসে তখন আমরা কনফার্ম হয়ে যাই এটা ভিব্রিও কলোরি দিয়ে হয়েছে। সুতরাং ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব? ম্যানেজমেন্ট সাধারণত ফ্লুইড ম্যানেজমেন্ট, ফ্লুইডটা হিসাব করতে হবে কতটুকু আমরা স্যালাইন তাকে দিব, এবং আর যদি আগে থেকে স্যালাইন খাওয়াতে থাকেন তাহলে ডিহাইড্রেশন হয় না, ফ্লুইড হয়তো দিতে নাও হতে পারে। ইফ কালচার করে যদি আমরা পার্টিকুলার অর্গানিজম পাই এবং তার সেন্সিটিভিটি আমরা যদি পাই, তাহলে তাকে সেই সেন্সিটিভিটি অনুযায়ী অ্যান্টিবায়োটিক দিতে হবে। এবং ভাইরাল কজ সেগুলোতে শুধু ফ্লুইড ম্যানেজমেন্ট করলেই তারা আপনি ভালো হয়ে যায়। সুতরাং এইভাবে, এবং প্রিভেনশন কিভাবে? প্রিভেনশন একটাই, যে বাইরের কোনো পানি আপনারা স্ট্রিট ওয়াটার, স্ট্রিট শরবত, স্ট্রিট ফুড এগুলা কখনো খাবেন না। নিজে পানি ক্যারি করবেন, আমরা আগেই বলেছি নিজে পানি সাথে ক্যারি করবেন, এই পানি আপনি খাবেন। এবং সাথে শুধু পানি নয়, সাথে ছাতা রাখবেন, সাথে ক্যাপ রাখবেন, লুজ শার্ট প্যান্ট পরবেন, এবং যথাসম্ভব ছায়ার মধ্যে থাকবেন, অফিস বা বাসায় অবস্থান করবেন। ধন্যবাদ। আমার চ্যানেলকে শেয়ার করুন, দেখুন এবং লাইক দিন। আসসালামু আলাইকুম।